জামাত একটি দায় সারা গোছের বিবৃতি দিয়েছে। আমার প্রশ্ন হলো, এটা যদি আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় থাকতো, তাহলে দেখতেন বাংলাদেশে বাইতুল মোকাররম থেকে মিছিল হতো। এখন চামড়া নাই, পীরও মিছিল করে না, জামাতও মিছিল করে না, একটা বিবৃতি দিয়ে শেষ। তার চেয়ে বড় প্রশ্ন হলো যে সীমান্তে আমি বুঝে উঠতে পারি না, পত্রিকা শিরোনাম লেখে 2 জন বাংলাদেশি নিহত, কথায় কথায়, মানে কারণে অকারণে, মানে শুধুমাত্র পর্ণ ফিল্মে অভিনয় করার দাবিটা শুধু মুসলমানরা করে না। কোথাও যদি কোনো ব্যক্তি কোন রকম ইসলাম মুসলমান এগুলো গন্ধ পায়, শিরোনামে থাকে মুসলমান, তো আপনি এইখানে কেন মুসলমান বললেন না? যে 2 জন মুসলমান নিহত এবং চোরাকার বাড়ি কেন লিখলেন না? চোরাকার বাড়ি বাংলাদেশের একজন মুসলমান লিখেনি যে তুমি চোরাকার বাড়ি, কেন তুমি এখানে যাও? বাংলাদেশে এমনকি আওয়ামী লীগেরও 2-4 জনের পক্ষে পোস্ট দিয়েছে, আমি দেখেছি, তাদের স্ক্রিনশট আমার কাছে পাঠানো হয়েছে। এরা বেজায় চিন্তিত। বিএনপিরও বরং নীরব, কিন্তু আওয়ামী লীগেরা সরব 2-4 জন। ঠিক যেমন বাংলাদেশের জামাত বিএনপি যত না সরব ছিল তেহরানের কসাই খোমেনির পক্ষে কথা বলার জন্য, ইরানের পক্ষে কথা বলার জন্য, তার চেয়ে 100 গুণ বেশি সরব ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। অপ্রিয় হলো এই কথা সত্য। যাক, সেটা আমাদের প্রসঙ্গ না। প্রসঙ্গ হলো যে আওয়ামী লীগ করে মুক্তিযোদ্ধার সন্তান এমনও কয়েকজন পোস্ট করেছে সীমান্তে কেন ভারতীয় বাহিনী বাংলাদেশের লোকজনকে হত্যা করে। তুমি যাও কেন বাজান? আপনার বাড়িতে যদি রাতের 12টায় কেউ যায়, আপনি তারা কি করবেন? যে লোকেরা পোস্ট দিতেছে যে সীমান্তে গেছে দেখে গুলি করতে হবে, মারতে হবে। কালকেও তো গরু চুরি করার জন্য গাজীপুরে 3 জনকে মেরে ফেলেছে। এখন বলেন ওইখানে এরা তো বাংলাদেশের নাগরিক, গরু চুরি করতে গেছে, আপনি তাকে মেরে ফেলেছেন পিটিয়ে। সারা বাংলাদেশে গরু চুর পেলে উদ্ধার করে থানাতে ঝোলায়, এবং তাদের মানে আমাদের বলাই হয়তো গরু চুরের মতো পিটা, মানে কি গরু চুরকে পিটা। বাংলাদেশে যদি গরু চুরদের পিটা নিজের নাগরিকদের, এবং উভয় পক্ষ মুসলমান, যে পিটায় সেও মুসলমান, যার গরু সেও মুসলমান, যে গরু চুরি করেছে সেও মুসলমান, মানে মেরেছে মারে দুইটাই মুসলমান, তখন তো বলেন না গরু চোরকে কেন মারে? পকেট মার্কে যখন পিটানো হয় আপনি না করেন কেন? তখন তো আপনি বাধা দেন না, তখন তো আপনি নিজে গিয়েও দুটো মারেন। মানে যে ব্যক্তি জীবনে কোনোদিন পিঁপড়া মারে নাই, সেও যদি বাজারে হাটে পকেট মার ধরা পড়ে, চোর ধরা পড়ে, আর গরু চোর ধরা পড়ে, 2টা ঘুষি দিয়ে আসে, টানা কিল দিয়ে আসে। এটা আমাদের বেলা মানে আমাদের গ্রামের প্রবাদে প্রযোজ্য। তো সীমান্তে আপনার কি কাজ? কি দিনে কি রাত? আপনি তো সেখানে দিনের বেলায় যেতে পারবেন না। বাংলাদেশের আইনে কোনো বাংলাদেশি যদি বাংলাদেশের সীমান্ত ক্রস করে, তবে তাকে বাংলাদেশের আইনে জেলে দেওয়ার কথা। ভারতের আইনে কি সেটা পরে আসতেছে, বাংলাদেশ আইনে তো তার জেল হবে। বাংলাদেশের কোন নাগরিক যদি অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশের বর্ডার ক্রস করে, সেটা ফৌজদারি অপরাধ, তার জেল হবে। বাংলাদেশের আইনে এটা আছে। তাহলে ভারতে গেলে তাকে গুলি করবে না চুমা দিবে না জেলে ভরবে, এটা নিয়ে তো আমরা পরে আলোচনা করব। আপনাকে তাকে জেলে দেন। ওই যে 2 জনকে গুলি করে মেরেছে, যার জন্য বাংলাদেশের বাম, সিংকো বাম, জামাত, বিএনপির সাধারণ লোকজন সরকার বিবৃতি দেন। এবার সবচেয়ে মজার বিষয়, বর্তমান মুসলিম সরকার এবার জামানো করে পাগলা হয়েছে, ডিমের হালি 3টাই বেছে 5টাই বেছে না, তারা এবার কোনো বিবৃতি দিচ্ছে না। আচ্ছা, ওটা রাখলাম। বাংলাদেশে যারা এই মুহূর্তে বিরোধিতা করতেছে কেন বিএসএফ গুলি করে মারলো, ভাই তুমি কি একবার কেন বলো না তুই কেন যাস? আপনি জানেন সীমান্ত গেলে গুলি হবে, আপনি যান কেন? 32 নম্বর পাইছেন, 32 নম্বর বাড়ি পাইছেন, আওয়ামী লীগের নেতার বাড়ি পাইছেন, সীমান্ত, তোরা তো গুলি করবেই। আপনার সীমান্তে যদি ভারতীয়রা আসে, আপনি কি জামায়াত করবেন? ধরে নেন এর উল্টোটা ঘটেছে। ধরে নেন যে ভারতের 2 জনকে গুলি করে মেরে ফেলা হয়েছে চোরাকার। এখন বাংলাদেশের মানুষের কি প্রতিক্রিয়া হতো আমাকে বলেন? বলতো এই গরুর মুতখোর, আমার দেশে ঢুকছস কেন? প্রথম ডায়লগ এটা দিত। বলতো এই মালওয়ানের বাচ্চা, আমার দেশে তুই আইলি কেন? এই প্রথম ডায়লগ দিত। এখন ঠিক যারা এই গরু চোরদের, মুরগি চোরদের, ছাগল চোরদের, তারপর চোরাকার বাড়িদের, শাড়ি চোরদের, চিনি চোরদের পক্ষে যারা নিয়ে কথা বলতেছে, এই ব্যক্তিগুলো কিন্তু এই কথাটা বলতো ভারতীয়দের ব্যাপারে। ডাইরেক্ট বলতো মালওয়ানের বাচ্চা তুই বাংলাদেশে আসছস কেন চুরি করতে? আসতে বলছে বিটিআর হাতে তো মরবি। এখন কেন তা বলে না? এগুলো হচ্ছে বদমাইশি, হিপোক্রেসি। আপনি ওখানে কেন যান? ভারতীয়দের কোনোদিন, আচ্ছা আপনি, আপনার বয়স কম না, আপনার অভিজ্ঞতা কম না, আপনার সাংবাদিকতার জীবনের অভিজ্ঞতা কম না, আপনার জীবনে আপনি কোনোদিন শুনেছেন যে একজন ভারতীয়কে বাংলাদেশি বিডিআর বা বিএসএফ গুলি করে মেরেছে বর্ডার ক্রস করার কারণে? নাই, কারণ তারা তা করে না। এরা ঘাওরামি করে এবং চুরি করতে যায়, তাই মারা পড়ে যায়। কেন?
আর পত্রিকায় দেখেন শিরোনামগুলো দেখেছেন তো, যে 2 জন বাংলাদেশি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীর হাতে নিহত, এইভাবে শিরোনাম আসে। এখন কেন লেখেন না 2 জন মুসলমান, 2 জন চোরাকারবারি? শরম করে না? যে নাম লিখতে শরম করে ওই কাম করতে দেন কেন? এখন তো বাংলাদেশের বিডিআর এর পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকেই তো বিবৃতি দেওয়া হয়েছে যে চোরাকারবারির কারণে তারা গুলিবিদ্ধ। এটা বাংলাদেশ সরকারের বিবৃতি, সরকারি বাহিনীর বিবৃতি। আর সরকারি ব্যাপারে কোনো বিবৃতি দেয় নাই সরকারি ভাবে, বিএনপির কোন নেতা এই ব্যাপারে কথা বলেনি। আর যদি কেউ কথা বলে আমি তাদের বলবো, যেমন গেট রিজভী সাহেব বলছেন সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, তুমি যাও কেন? আমার বাড়িতে আপনি ঢেলাবেন আর আপনার নাকে আমি বাটাইল মারবো না, আপনার চোখে বাটাইল মারবো না, এটা আপনি আশঙ্কা করেন কেন? আপনি যায়েন না, না গেলেই তো হয়। আপনারা ইন্ডিয়া বয়কট করেছেন, ইন্ডিয়ার সীমান্তে কি কাজ? বরং আপনি দেখবেন যে এই যে 2 জন নিহত হয়েছে তাদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশ হলে কি তাদের আপনি হাসপাতালে নিতেন? বলেন তো বুকে হাত দিয়ে, যে বাংলাদেশে এই যদি ভারতীয় চোরা কারবারি হতো তাদের আপনি হাসপাতালে নিতেন না। বরং বাংলাদেশের ডাক্তার, আমরা মাইলস্টোনের সেই তথাকথিত বিমান দুর্ঘটনা, যেটা ছিল আসলে জঙ্গি হামলা, পাকিস্তানের পরিকল্পিত হামলা ছিল মাইলস্টোনের উপর, উদ্দেশ্য ছিল মেট্রো রেল ভেঙে দিবে, তো এটা পরে মাইলস্টোনে। তো আপনি সেখানে ভারতীয় চিকিৎসকরা আসছিল চিকিৎসা দিতে, আমাদের বাংলাদেশে বাধা দেওয়া হয়েছে। তাদের 1 বোতল পানির দাম 600 টাকা টাকা হয়েছে, তাদের বাসা ভাড়া 3 গুণ চাওয়া হয়েছে, যারা ভারত থেকে এসেছিল বাংলাদেশ চিকিৎসা করতে। আপনি বাংলাদেশি ডাক্তার মাগনা চিকিৎসা করতে আছেন, তার জন্য আপনি জীবন দোজকে পরিণত করেন। সীমান্তে যদি ভারতীয়রা কেউ আসতো চোরাকারবারি, তাহলে ভারতীয় চোরাকারবারির সাথে আপনি কি আচরণ করতেন? আপনি আরেকটা লিখেছেন যে ভারত বিজেপি বাংলাদেশের মুসলমানদের ইয়ে করতে পারে, ধন্যবাদ দিতে পারে বা কৃতজ্ঞ থাকতে পারে তাদের বিজয়ের জন্য। কেন এটা? হ্যাঁ, আমি এই জন্য বলেছি যে বিজেপির উচিত, শুভেন্দু অধিকারের উচিত বাংলাদেশের মৌলবাদীদের, বাংলাদেশের জঙ্গিবাদীদের মিষ্টি খাওয়ানো। সীমান্তে 1 মাস শত শত কোটি টাকা খরচ করে মিষ্টি খাওয়ানো। কারণ হচ্ছে এই বাংলাদেশের জঙ্গিবাদীরা, আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামরানাই সহ যত রকম ইসলামিস্ট আছে, তারা যদি বিরোধিতা না করত, তারা যদি সংখ্যালঘু নির্যাতন না করত, তারা যদি মিলিটারির সাথে মোল্লারা 2024-এর 5ই আগস্ট না ঘটাইতো, তারা যদি দীপচন্দ্র দাসকে বা ময়মনসিংহের ভালুকাতে না জ্বালিয়ে মেরে ফেলতো, পুড়িয়ে দিত, তাহলে বিজয় আসতো না। এত ভূমিধস বিজয় অন্তত আসতো না, এমনকি বিজয় আসতো না। সেই কারণে সেই ভারতের হুমায়ুন কবির নামক তথাকথিত নেতা মুর্শিদাবাদের, তাকে নাকি শুনেছি আমি জানি না সত্য মিথ্যা, 1000 কোটি টাকা নাকি বিজেপি দিয়েছে। আমার ধারণা বাংলাদেশে 2000 কোটি টাকার মিষ্টি খাওয়ানো উচিত। কারণ এই কাজটা, বিজেপিকে এগিয়ে নেওয়ার কাজটা বাংলাদেশের মুসলিম মৌলবাদ তথা ইসলামী জঙ্গিবাদীরা করেছে। ইসলামী জঙ্গিবাদীরাই, পেয়ারা পাকিস্তানিরাই বিজেপিকে ক্ষমতায় আনার সহযোগিতা করেছে। এই জন্য বলেছি তাদের জন্য মিষ্টি খাওয়ানো হয় বিজেপি, এবং অদূর ভবিষ্যতে যাতে আরো এই ধরনের কাজ করে সেই জন্য অ্যাডভান্স মিষ্টি খাওয়ালে আরো ভালো হয়। ডাকসু তো আপনি জানেন আমাদের খুব সম্মানজনক একটা প্রতিষ্ঠান, এটার সাথে অনেক ইতিহাস। এইবার ডাকসুতে এমন সব ছেলে পেলে গেছে, তারা রেজিস্টার অফিসে থাকলো না, এটা কি ডাকসুর দায়িত্ব? এটা না, না, এটা ডাকসুর দায়িত্ব না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব না। এখন ডক্টর হুমায়ুন আজাদ স্যার বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠে, বারবারই প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেটা মুক্তিযুদ্ধের বিষয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বলেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির কথা বলেন, আপনি বাংলাদেশে ডক্টর হুমায়ুন আজাদ বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি বলেছিলেন, তার একটা কবিতায় আছে, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। তো এখন তো সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে। নীল ক্ষেতের ছাপ্পা ভোটে এরা নির্বাচিত হয়েছে সকল্ড। তো এরা কি করবে? এরা ভিসিকে গালি দেয়, এরা তাদের শিক্ষককে দৌড়ায়, অপমান করে, তারা বসে থাকে, শিক্ষক দাঁড়িয়ে থাকে। এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? রেজিস্ট্রার অফিসে কেন? এরা ভিসির রুমে গিয়ে ভিসিকে অপমান করেছে। সুতরাং এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? জামাতি, এরা থাকছে জামাতি মেসে, চলছে লোকাল বাসে, পড়ালেখা করছে শিবিরের কোচিং। আশা করবেন না, প্রতিরোধ করবেন। এই যে প্রতিদিন যে পরিস্থিতিটা, এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরব।
ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশ নয়, শুধু সারা বিশ্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, 52-এর ইতিহাস, 69-এর ইতিহাস, 71-এর ইতিহাস, এই সমস্ত ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ। কিন্তু ওই যে আমি সেই অধ্যাপকের নাম ভুলে গেছি, তিনি তো বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার চোখের সামনে তার 36 বছর শিক্ষকতার জীবন, 6 বছর নাকি 4 বছর তার বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা হতে দেখলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তখন মাদ্রাসা হয়ে গেছে। তো আপনি কি করে এদের কাছ থেকে ভালো কিছু আশা করেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী সত্যি কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারে নাই। আমি আওয়ামী লীগের আমলেই আমি নিজের চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে সামরা নাই পীরের মুরিদেরা মিছিল করে। বাচ্চারা অফিস আপনি এই খুলেছি, দেশে কি আশা করেন? এখন থেকে মাস শুরু হবে, কেমতে রাত পর্যন্ত চলবে, যে বাঁচতে চাস পালা। এই একটা ছোট্ট ছেলে স্ট্যান্ড নিতে পারে, বাংলাদেশের আওয়ামী লীগের লোকে স্ট্যান্ডটা নিয়েছে। এখন ওই ছেলে বাংলাদেশে এই মুহূর্তে নেতারা তাদের হাজারো এক্সকিউজ আছে কি কারণে তারা আত্মগোপনে, কি কারণে তারা রাজপথে নামে না, এমনকি কি কারণে তারা একটা ফেসবুকে পোস্ট দিতে পারে না। ইউটিউবে আসা তো দূরের কথা, তারা ফেসবুকে একটা পোস্ট দেয় না তাদের পরিবার, কারণ ছলের অভাব হয় না। কিন্তু যখন জমি দখল করার কথা ছিল, চাকরি দেয়া নেয়ার কথা ছিল, মেয়ে ভাতিজা ভাগ্নে কাজের বুয়া শালা সম্বন্ধী বিয়ের শাদী দেওয়ার ব্যাপারে শালা সম্বন্ধীর আত্মীয় স্বজনের ক্ষমতা থাকলেন কিন্তু তাদের সুবিধা দিতে, তখন কিন্তু কোনো এক্সকিউজ লাগে নাই। তখন কিন্তু বলে নাই যে নেত্রীর নির্দেশ এগুলো করেছে। এখন কিন্তু তারা বলে নেত্রী এটা বলে নাই, আওয়ামী লীগ এটা সিদ্ধান্ত নেয় নাই, কারণ ছলের অভাব হয় না। সাধারণ কর্মী আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের মাটি ও মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ, সেই জন্য আওয়ামী লীগ ঠিক আছে। এরকম অবস্থায় যদি বিএনপি চলে যায়, যেমন এইবার যে স্টিম রোলার চলেছে, এই স্টিম রোলার যদি বিএনপির উপরে চলে, আপনি বিএনপি নামক দলকে খুঁজে পাবেন না। আর সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক এইবার যেভাবে ইউনূস সরকার এবং বিএনপির সরকার, মুস্তাফা সরকার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, এটা যদি আওয়ামী লীগ ফিরে এসে রিপিট করে, মানে ডাবল করতে হবে না, 5 গুণ বাড়াই দিতে হবে না, যা করেছে ততটুকু করে, আপনি বাংলাদেশে বিএনপি নামক কোন রাজনৈতিক দল খুঁজে পাবেন না। কারণ তারা মাটি ও মানুষের দল না। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল বলেই যে জায়গাতে দেখালেন, এই ধরনের মানুষগুলো আছে বলেই টিকে আছে, টিকে থাকবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের অ্যাডভান্টেজ। এই কারণেই নেতারা কখনো আত্মগোপনে থাকে, কখনো লম্বা কথা বলে। এরা মাঠে আসবে না। কারণ আমি কয়েকজন আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করেছিলাম, কাকতালীয় ভাবে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। আমি তাদের বলেছি যে বড় ভাই বা নেতা, আপনারা মাঠে নামতেছেন না কেন? বলছে যে মাঠে নামলে তো এখন টিকেই থাকতে পারি না, আমাদের তো জীবন নাশ হবে। ওকে, পরে বললাম আপনারা ফেসবুকে কেন আসেন না? বলে ফেসবুকে আসলে তো আমরা বিপদে পড়ে যাবো। বললাম ইউটিউবে কেন আসেন না? ওই ইউটিউবে আসলে তো আমাদের চিনে ফেলবে। পরে বললাম আপনারা জামাতি বটের মতো বট বাহিনী নিয়োগ দেন, নিজেরা না পারেন। আপনারা যারা লুটপাট করেছেন, আওয়ামী লীগের সকল সুবিধা নিয়েছেন, আপনারা এক একজন 100 টাকা করে আইডি জামাতি বট বাহিনীর মতো তৈরি করেন, প্রোপাগান্ডা চালান। আমাকে পরে যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি বলতে চাই না, কারণ তাহলে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ওই সকল নেতাদের থুতু দেবে। তবে একটু বলি, যেটা বলা যায়, বলেছে যে আমাদের পরিবার পরিজন তো বিপদে পড়ে যাবে। আমি বললাম, তখন আমি বলে ফেলেছি, তাহলে কি আমার পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে তাদের পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে ফেসবুকে সাধারণ কর্মী, আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, যারা মিছিল করে পোস্ট দিতেছে, তাদের কি পরিবার পরিজন নেই? লাইনটা কেটে দিছে। এখন আমি তাদের ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, কারণ তারা এমনি বিপদে আছে, তার কর্মীরা বিপদে আছে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি শেখ ফরিদ আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম, যে সকল নেতারা এখন আত্মগোপনে আছেন, ফেসবুকে কথা বলেন না, ইউটিউবে আসেন না, একটা পোস্ট দেন না, লম্বা লম্বা কথা বললে আমি শেখ ফরিদ যদি বেঁচে থাকি, পৃথিবীর যেখানেই থাকি, দেশে থাকলে তো কথাই নাই, বিদেশেও যদি থাকি, আপনাদেরকে কি বলতে হয়, কি লিখতে হয়, সেটা সময় হলে দেখবেন, সেটা তখন বলবো। তবে আমি একটা জিনিস বলে রাখি। জি বলেন। না, কি বলতে শেষ করেন? তবে একটা জিনিস বলে রাখি, এখনো সময় আছে।
যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, সেটা আপনি ওয়ার্ডের নেতা হন, ইউনিয়নের নেতা হন, জেলার নেতা হন, উপজেলার নেতা হন, দেশের নেতা হন, আপনি মাঠে নামুন। ফেসবুকে অন্তত থাকেন, ইউটিউবে থাকেন, না হলে অন্তত গুপ্ত আইডি বানান জামাতের মতো। আমাদের আপনি বলেন যে এটা আপনার গুপ্ত আইডি, বা আপনার কর্মীদের বলেন এটা আপনার গুপ্ত আইডি, চালান। বা আপনি প্রকাশ করার দরকার নেই, আপনি চালান। এখন বলবেন যে আমরা তো গুপ্ত আইডি চালাই, তুমি শেখ ফরিদ জানো না। মুরব্বী, আমরা এগুলো বুঝি, ওইগুলো পাগলা বোঝা আমাদের দিলে হবে না। আপনি যদি আজকে 1 লক্ষ, যে বলেছিল না সাইবার যুদ্ধ আছে 2 লাখ আওয়ামী লীগের, তারা কোথায় এখন? 2000 খুঁজে পাওয়া যায় না। কখনো 6 লাখ, কখনো 2 লাখ এরকম শুনে। হ্যাঁ, তারপরে যারা 2.5 লক্ষ মুক্তিযুদ্ধের ভাতা পায়, তারা কোথায় এখন? 22,000 টাকা করে ভাতা। তারপরে যুদ্ধাহত, তারপরে লোন পাবে। আমার পরিচিত 60 জন, একজন 10 লাখ নিয়েছে। এই যে এখন 1 লাখ, মানে এই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে কেউ 10 লাখ নিয়েছে, কেউ 20 লাখ নিয়েছে, কেউ 15 লাখ নিয়েছে, কেউ আরো বেশি নিয়েছে, আরো নয় সুদে। তারা এখন কোথায়? তারা তো দেশে আছে, আমি তো তাদের চিনি। এটা আমার ব্যক্তিগত পরিচিত, অন্তত 20 জনকে আমি চিনি। মুক্তিযোদ্ধার পরিবার সন্তান যারা লোনও নিয়েছে, ভাতা তো নিতই, তারা লোন নিয়েছে, তারা এখন কোথায়? ওই 20 জন আমি একদিন পড়ে দিয়েছিলাম, তারা কিন্তু এই 20 জন আমার সাথে ব্যক্তিগত পরিচিত। আমার পরিবারের সাথে তাদের কোনো না কোনো ভাবে যুক্ত আছে তারা। আমার বাচ্চাদের জন্য তো একটা চকলেটও কিনে দেয় না কোনোদিন তারা। আবার লম্বা লম্বা কথা বলে, আমরা যদি এখন ভোট দেই আমরা বিপদে পড়ে যাবে। কিন্তু মজার বিষয় হলো এই 20 জনের মধ্যে আমার পরিচিত 20-25 জন আর কি, সংখ্যাটা এক্সাক্ট বললাম না টেকনিক্যাল কারণে। এর মধ্যে কয়েকজন কিন্তু 10 লাখ, 20 লাখ, কেউ 50 লাখ, কেউ 1 কোটি টাকা চাঁদা দিয়েছে বিএনপি জামাতকে, যে দেশে আছে। কিন্তু আমাদের জন্য তো দূরের কথা, বা আপনার জন্য চ্যানেলের জন্য তো দূরের কথা, বা অন্যান্য চ্যানেলের জন্য তো দূরের কথা, আমার বাচ্চাদের জন্য তারা 10 টাকার চকলেট কিনে দেয় নাই, 20 টাকার একটা আইসক্রিম কিনে দেয়, পড়ে দিয়েছি এমন না, যখন বলতেছি এর জন্য আমার ক্ষোভ নাই তাদের প্রতি। আমার বাচ্চা তাদের চকলেট খাওয়ার জন্য বসে নেই।